আচ্ছা, আলোক সমানুর আবার বিভিন্ন প্রকার আছে, ঠিক আছে? আমি যদি বলি যে আলোক সমানুর বিভিন্ন প্রকার, আলোক সমানুর আলোক সমানুর বিভিন্ন বিশেষ প্রকার, ঠিক আছে? আলোক সমানুর আবার কিছু প্রকার আছে, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। বিশেষ প্রকার, ওকে। আলোক সমানুর বিশেষ প্রকার, একটা প্রকার হচ্ছে যে এনানসিউমার, একটা প্রকার হচ্ছে কি এনানসিউমার, এনানসিউমার। আমি সবগুলো বুঝিয়ে দিব। এনানসিউমার কি, এই কি সেই কি। এনানসিউমার এটাকে আবার বলা যায় অ্যান্টিমার, ঠিক আছে? এটাকে আবার বলা যায় অ্যান্টিমার, অ্যান্টিমার, ঠিক আছে? তারপর আবার বলা যায় যে অ্যান্টিসিওমর্ফ, ঠিক আছে? অ্যান্টিসিওমর্ফ বা অ্যান্টিপড, অ্যান্টিপডও বলা যায়। এই তিনটে শিখলে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? অ্যান্টিপড, ঠিক আছে? তারপর আবার অ্যান্টিসিওমর্ফও বলা হয়, অ্যান্টিসিওমর্ফ। এই জিনিসগুলো কি আমি বুঝিয়ে দিব, ভয় পাওয়ার কিছু নেই। অ্যান্টিসিওমর্ফ, ঠিক আছে? তারপর দুই নম্বর প্রকার হচ্ছে, বিশেষ প্রকার হচ্ছে যে রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণ, ঠিক আছে? তারপর ৩ নাম্বার হচ্ছে মেসোযৌগ। ৩ নাম্বার কি? ৩ নাম্বার হচ্ছে মেসোযৌগ। আর ৪ নাম্বার হচ্ছে ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার। তো এই গেল আলোক সমানুর বিশেষ প্রকার, এগুলো হচ্ছে বিশেষ প্রকার। হ্যাঁ, আর যারা আলোক সমূহ দেখায় ওদের মধ্যে এনানসিউমার দেখা যায়, রেসিমিক মিশ্রণ দেখানো যায়, তারপর হচ্ছে মেসোযৌগ হয়, ডায়াস্টেরিওমার হয়। জিনিসগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। আমাদের প্রথম কাজ হচ্ছে এনানসিউমার জিনিসটা কি। হ্যাঁ, তো এনানসিউমার জিনিসটা কি বলতেছে, যে সকল আলোক সমাণু তল সমবর্তিত আলোকে, তল সমবর্তিত আলো বলতে কি, এটা আমরা গত ক্লাসে পড়ে আসছি। তল সমবর্তিত আলো বলতে কি ছিল ভাইয়া? তল সমবর্তিত আলো বলতে ছিল যে আলোর অনেকগুলো রশ্মি, এখান থেকে মাত্র একটা মাত্র রশ্মি গেলে ওই রশ্মিটাকে বেঁকাই দেওয়া, ওই রশ্মিটাকে বেঁকাই কোন দিকে বেঁকাবে এগুলোতে হিসাব করা হয় সমান আলোক সমাণু হলে, ঠিক আছে? কিন্তু ওই যে একটা মাত্র আলো যায়, হ্যাঁ, একটা মাত্র আলোক তরঙ্গ যায়, ওটাকে আমরা বলতাম তল সমবর্তিত আলো। যদি না জানো তাহলে হচ্ছে কি করতে হবে, গত ক্লাসটা দেখে আসতে হবে, ঠিক আছে? সমবর্তিত আলোকে কিন্তু আলোকে কি করতেছে, সমান কিন্তু বিপরীত দিকে বাঁকায়, তাদেরকে এনানসিউমার বলে। হ্যাঁ, এনানসিউমার অ্যাকচুয়ালি জিনিসটা কি আমরা গত ক্লাসে পড়ে আসি যে ডি ল্যাকটিক অ্যাসিড, অ্যাল ল্যাকটিক অ্যাসিড। তো ডি ল্যাকটিক অ্যাসিড কি করতো, ডান দিকে বেঁকাইতো, আর অ্যাল ল্যাকটিক অ্যাসিড কি করতো, বাম দিকে বেঁকাইতো, কিন্তু দুজনে কিন্তু সমান ডিগ্রি বেঁকাইতো। একটা পজিটিভ দিকে প্লাস ডি ল্যাকটিক অ্যাসিড, আর একজন হচ্ছে নেগেটিভ দিকে সমান অ্যাঙ্গেল বেঁকাইতো, কিন্তু জাস্ট প্লাস, পজিটিভ নেগেটিভ, একজন ডান দিকে একজন বাম দিকে বেঁকাইতো। তো ওরা আবার কি ছিল, একে অপরের পরস্পরের কি ছিল, এনানসিউমার বলা যায়, ঠিক আছে? পরস্পর আলোক সমানুত্ব ছিল, প্লাস ওদেরকে এখন আমরা পরস্পর এনানসিউমার বলতে পারি। জিনিসটা আমি আবার একটু রিকেপ করে দিই, কেমন? যে এই দেখ এক্সাম্পল, প্রথমে এক্সাম্পল যে এই যে গত ক্লাসে আমরা কি শিখছিলাম, গত ক্লাসে আমরা শিখছিলাম যে সি ডাবল এইচ, আর এখানে ল্যাকটিক অ্যাসিড সঙ্গে কি ছিল, এই পাশে ওএইচ দিছি, ডান দিকে ওএইচ দিছি, তাহলে এটা আমরা কি রাখতেছি, ডি ল্যাকটিক অ্যাসিড রাখতেছি, ঠিক আছে? এইচ, আর এদিকে হচ্ছে কি সিএস3, এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। হুম, আবার অ্যাল ল্যাকটিক অ্যাসিড কি ছিল, অ্যাল ল্যাকটিক অ্যাসিড সবই সেম ছিল, সি ডবল এইচ সি। এখানে ওএইচটা হচ্ছে বাম দিকে হবে, বাম দিকে, আর এখানে এইচ, আর এখানে হচ্ছে কি সিএস3। তাহলে এটা ডি ল্যাকটিক অ্যাসিড, প্রথমটা ডি ল্যাকটিক অ্যাসিড, আর পরেরটা হচ্ছে অ্যাল ল্যাকটিক অ্যাসিড রাখছি, ঠিক আছে? এটা হচ্ছে কি ডি ল্যাকটিক অ্যাসিড। এগুলো গত ক্লাসে বুঝে দিয়ে আসছি অলরেডি আমি। হ্যাঁ, তাই আমি এখানে এত যাচ্ছি না আর, যে ডি ল্যাকটিক অ্যাসিড কি, অ্যাল ল্যাকটিক অ্যাসিড কি, অ্যাল কি, ডি কি, এগুলো গত ক্লাসে বুঝে দিয়েছি আমি। অ্যাল ল্যাকটিক অ্যাসিড, হুম, আচ্ছা, ডি ল্যাকটিক অ্যাসিড, অ্যাল ল্যাকটিক অ্যাসিড, খুব ভালো কথা। এখন আমরা কি জানতাম, এখন আমরা জানতাম যে যখন কি পড়ে, গত ক্লাসে কি দেখে আসছিলাম, গত ক্লাসে দেখে আসছিলাম যে যখন সমবর্তিত আলো পড়ে, মানে তল সমবর্তিত আলো পড়ে, তখন ডি ল্যাকটিক অ্যাসিড সেটা কি করে, ডান দিকে বেঁকায়। ডান দিকে বেঁকাইতো না, এদিক দিয়ে বেঁকাইতো না, এই যে এদিক দিয়ে ডান দিকে বেঁকাইতো, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ হইতো, এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে বেঁকানো মানে কি, এদিক দিয়ে না, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ না, অক্ষের সাপেক্ষে। আর থিতার মানটা কত ছিল, থিতার মান, থিতার মান ছিল, থিতার মান ছিল কত, থিতার মান ছিল 2.24 ডিগ্রি, যেখানে থিটা ইজ ইকুয়াল প্লাস 2.24 ডিগ্রি।
ডান দিকে বেঁকাইলে আমরা কি বলছিলাম পজিটিভ ধরতে, ঠিক আছে। আর ল্যাকটিক অ্যাসিড কি করতো সেম ভাবে অক্ষ বরাবর থেকে বাম দিকে বেঁকাইতো, আর থিতার মান কি ছিল সেম থিতাই। থিতা সমান কত, থিতা সমান হচ্ছে 2.24 ডিগ্রি কিন্তু মাইনাস। হ্যাঁ, তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড হচ্ছে কি পরস্পরের এনানসিওমার। কেন? কারণ ওরা দুজনই সেম সেম মানে বেঁকাচ্ছে, কিন্তু একজন বিপরীত দিকে, মানে একে অপরের বিপরীত দিকে। এই যে যে সকল আলো যে সকল আলোক সমাণু, এই যে এরা হচ্ছে আলোক সমাণু, তল সমবর্তিত আলোকে সমান সমান এই যে দুজনে 2.24 ডিগ্রি কি বেঁকাচ্ছে, কিন্তু বিপরীত দিকে, একজন বেঁকাচ্ছে ডান দিকে আরেকজন বেঁকাচ্ছে বাম দিকে, বেঁকায় তাদেরকে কি বলা হয় এনানসিওমার বলা হয়। তাহলে এরা পরস্পরের কি, এরা পরস্পরের এনানসিওমার, ঠিক আছে। ওকে, তাহলে এরা কি, এরা পরস্পরের কি এনানসিওমার। তাহলে এনানসিওমার জিনিসটা কি বুঝাতে পারছি, এটা হচ্ছে এনানসিওমার, এরা পরস্পরের এনানসিওমার। ওকে, তাহলে এনানসিওমার তো আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমি আরেকটা উদাহরণ দিই। ধর একটা পাত্র আঁকি, আমি এখন একটা পাত্র আঁকি। পাত্রটা ধর এই যে একটা পাত্র। ওকে, তারপর হচ্ছে আমরা কি করতে হবে, আমাদের কি করতে হবে দেখি বল। আমরা এখানে অ্যানালাইজার রাখবো। অ্যানালাইজার কেন লাগে, অ্যানালাইজার হচ্ছে জাস্ট একটা যেন আলোক তরঙ্গ যাইতে পারে শুধু, ঠিক আছে। এগুলো গত ক্লাসে পড়ে আসছে, তাই এখানে ডিটেলস বলতেছি না। সেইখানে একটা অ্যানালাইজার বসাইলাম। অ্যানালাইজার ফাঁকটা কিন্তু অনেক চিকন নয়, বাট এখানে চিত্র বোঝার জন্য জাস্ট এইভাবে দিছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যানালাইজার। আর এখানে তো একটা দ্রবণ আছে, এখানে কি আছে একটা, এখানে দ্রবণ আছে। আমি যদি দ্রবণ নিই, এই যে কোন কালার দ্রবণ নিব, সবুজ নিই। এই যে এখানে তো আর একটা কি আছে, দ্রবণ আছে। এই যে দ্রবণ আছে, ওকে, খুব ভালো কথা। কিন্তু এখন এই দ্রবণের মধ্যে শুধু ল্যাকটিক অ্যাসিড বা ডি ল্যাকটিক অ্যাসিড এরকম কিছু না, এখন এই দ্রবণের মধ্যে বিভিন্ন নানা ধরনের উপকরণ থাকবে, ঠিক আছে। ধর এই দ্রবণের মধ্যে ধর এ বি সি ডি এই চারটে উপকরণ আছে। কি কি আছে, এ বি সি ডি এই চারটা উপকরণ এই দ্রবণের মধ্যে আছে। তো এখানে আমরা কি বললাম, আমরা কি বলছি, টর্চ লাইট থেকে একটা আলো পেলাম। শুধু টর্চ লাইট থেকে আলো ফেলতে হবে এমন না, এখানে আলো পড়লেই হচ্ছে, কিন্তু অ্যানালাইজার থাকার কারণে কি হবে, অ্যানালাইজার থাকার কারণে শুধু একটা মাত্র আলো এখান থেকে ঢুকতে পারবে। আচ্ছা, ঢুকলো, ভালো কথা। এখন এখন ধর এই তল সমবর্তিত আলোকে এই উপাদানটা কি করে, এ হচ্ছে যে এই উপাদানের কারণে তল সমবর্তিত আলোটা পজিটিভ দিকে মানে ডান দিকে 5 ডিগ্রি বেঁকে যায়, ঠিক আছে। আর বি উপাদানটা কি করে, বি উপাদানটা হচ্ছে যে 10 ডিগ্রি বাঁকায় দেয় পজিটিভ দিকে 10 ডিগ্রি বাঁকায় দেয়। সি উপাদানটা কি করে, সি উপাদানটা হচ্ছে ধর -5 ডিগ্রি বাঁকায় দেয়। হ্যাঁ, আর ডি উপাদানটা হচ্ছে যে ধর -12 ডিগ্রি বাঁকায় দেয় আলোটাকে। আমি তোকে দেখাই। এ, জিনিসটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি এখানে 5টা চিত্র তো আঁকতে পারবো না, 5টা পাত্র আঁকতে পারবো, 5টা পাত্র আঁকলে সময় বেশি যাবে। হ্যাঁ, আমরা এক এক সময় এক একটা জিনিস খেয়াল করবো। হ্যাঁ, আমরা একসাথে পড়ে ফেলতেছি আর কি, যে এ থাকলে কি করতো, এ থাকলে 5 ডিগ্রি বেঁকাইতো, এটা ধর অক্ষ, এটা হচ্ছে অক্ষ, অক্ষটা বেঁকা হয়েছে, সোজা করে আঁকি। ধর আমি এক অক্ষ আঁকলে এটা ধর অক্ষ, অক্ষ। তো অক্ষ থেকে এই কি করে, এ হচ্ছে আলোকে ডান দিকে 5 ডিগ্রি বেঁকায়, ধর এইটুক। বি কি করে, বি হলে কি করতো, ধরো একবার মনে মনে ধরে নিলাম পাত্রের মধ্যে শুধু এই উপাদান আছে, এই উপাদান থাকলে কি হতো 5 ডিগ্রি বেঁকাইতো, বি উপাদান থাকলে কি হতো 10 ডিগ্রি বেঁকাইতো, সি উপাদান থাকলে কি হতো -5 ডিগ্রি বেঁকাইতো, আর ডি উপাদান থাকলে কি করতো 12 ডিগ্রি বেঁকাইতো, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখতো এটা হচ্ছে 5 ডিগ্রি পজিটিভ দিকে, এটা হচ্ছে কত 10 ডিগ্রি, আর এটা হচ্ছে 5 ডিগ্রি নেগেটিভ দিকে, ঠিক আছে। এই যে -5 ডিগ্রি নেগেটিভ দিকে, আর এটা হচ্ছে 12 ডিগ্রি। তাহলে আমি ধরে নিলাম পাত্রে যখন শুধু এ উপাদান থাকবে তখন এটা 5 ডিগ্রি বেঁকবে ডান দিকে, যদি বি উপাদান থাকতো সেটা 10 ডিগ্রি বেঁকতো, যদি ইয়া থাকতো কি বলে সি থাকতো তাহলে নেগেটিভ দিকে
-5 ডিগ্রি। আর যদি ডি উপাদান থাকতো তাহলে হচ্ছে 12 ডিগ্রি। কারণ আমি আলাদা আলাদা করে 5টা পাত্র রাখলে তো সময় যাবে, সেজন্য একবারে দেখাই দিছি জাস্ট। এমন না যে এই পাত্রের মধ্যে এ বি সি ডি 4টে উপাদানই একসাথে আছে, ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস খেয়াল কর, আমরা কি বলতে পারি যে এ আর সি পরস্পরের এনানসিওমার? পরস্পরের এনানসিওমার। কেন এনানসিওমার? এ আলোটাকে ডান দিকে 5 ডিগ্রি বেঁকাচ্ছে আর সি বেঁকাচ্ছে কোন দিকে? বাম দিকে 5 ডিগ্রি। হ্যাঁ, আমরা কি পড়ে আসি এনানসিওমারের সংজ্ঞা কি পড়ে আসি? যে তল সমবর্তী আলোকে সমান সমান ভাবে বেঁকাবে কিন্তু বিপরীত দিকে, একজন ডান দিকে একজন বাম দিকে। তার মানে এ আর সি হচ্ছে পরস্পরের এনানসিওমার। আবার এ আর বি কি পরস্পরের এনানসিওমার? অবশ্যই না। এ বেঁকাচ্ছে 5 ডিগ্রি, বি বেঁকাচ্ছে 10 ডিগ্রি, দুইজনেই ডান দিকে বেঁকাচ্ছে, তাহলে এটা পরস্পর এনানসিওমার না, এনানসিওমার নয়, ঠিক আছে? আবার ই এর ক্ষেত্রে চিন্তা কর, এ আর ডি এর ক্ষেত্রে চিন্তা কর, ওরা কিন্তু পরস্পরের এনানসিওমার নয়, কারণ এ বেঁকাচ্ছে 5 ডিগ্রি ডান দিকে, বি বেঁকাচ্ছে নেগেটিভ দিকে, ঠিক আছে, কিন্তু -12 ডিগ্রি, জিনিসটা তো সমান না। -12 আর 5 কি সমান? তার মানে এনানসিওমার জিনিসটা কি, আশা করি ফুল বুঝাইতে পারছি, ঠিক আছে? তাহলে এনানসিওমার হওয়া সত্য, তাহলে এনানসিওমার হওয়ার কি কি সত্য এটা একটু দেখি। এনানসিওমার হওয়ার সত্য, এনানসিওমার হওয়া সত্য। প্রথম সত্য কি ছিল? প্রথম সত্য হচ্ছে যে অ্যাঙ্গেল সমান হতে হবে। অ্যাঙ্গেল মানে কোণ, অ্যাঙ্গেল বা কোণ সমান হতে হবে। একজন 5 ডিগ্রি বেঁকালে আরেকজনও 5 ডিগ্রি বেঁকাবে কিন্তু বিপরীত দিকে, ঠিক আছে? অ্যাঙ্গেল সমান হতে হবে, এটা হচ্ছে একটা সত্য। আরেকটা সত্য সমান হতে হবে, ঠিক আছে? তারপর আরেকটা সত্য কি, আরেকটা কন্ডিশন হচ্ছে যে ডিরেকশন বিপরীত হতে হবে, মানে একজন ডান একজন বাম, ঠিক আছে? ডিরেকশন বিপরীত হতে হবে, ডিরেকশন বিপরীত হতে হবে, ওকে? তাহলে এই গেল এনানসিওমার। এনানসিওমার কি, আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা পড়বো রেসিমিক মিশ্রণ। এখন আমরা পড়বো কি, রেসিমিক মিশ্রণ। এই যে রেসিমিক মিশ্রণ। আচ্ছা, রেসিমিক মিশ্রণ কি বলতেছে? এনানসিওমার দ্বয়, যেমন ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড পরস্পরের এনানসিওমার। হ্যাঁ, এনানসিওমার দ্বয় সমমোলার মিশ্রণ বা যা কিনা আলোক নিষ্ক্রিয়, তাকে রেসিমিক মিশ্রণ বলে। হ্যাঁ, আচ্ছা, জিনিসটা আমি তো বুঝাই দিই ব্যাপারটা কেমন। আমি আগের পেজ থেকে ইয়েটা কপি করে আনি, চিত্রটা কপি করে আনি। কপি করে আনলাম, এখন দ্বারা কিছু কাজ চাট করতে হবে। দ্রবণটা মুছে ফেললাম। আচ্ছা, এনানসিওমার কি, এটা একটু আগে বুঝে আসছি, তাই না? এখন এনানসিওমার কি যেহেতু বুঝতে পারছি, তাহলে এটাও বলতে পারি আমরা যে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড পরস্পর এনানসিওমার। আমরা যেহেতু ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড গত ক্লাস থেকে পড়তেছি, তাই আমি উদাহরণটা ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড দিয়ে দিই, ঠিক আছে? ধর একটু পরিমাণ, ঠিক অর্ধেক পরিমাণ আমি এই যে এই পাত্রটাতে আমি অর্ধেক পরিমাণ নিব ডি ল্যাকটিক অ্যাসিড, আর ঠিক অর্ধেক পরিমাণ নিব এল ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? এই যে অর্ধেক পরিমাণ নিব ডি ল্যাকটিক অ্যাসিড, যে পরিমাণ ডি ল্যাকটিক অ্যাসিড নিয়েছি ঠিক সেম পরিমাণ এল ল্যাকটিক অ্যাসিডও নিব, ঠিক আছে? ইয়া কিন্তু সমান থাকতে হবে দ্রবণটা। ডি ল্যাকটিক অ্যাসিড ধর 1 মোল নিলে এল ল্যাকটিক অ্যাসিডও কয় মোল দিতে হবে? 1 মোল দিতে হবে। ধর এটা নিলাম ডি ল্যাকটিক অ্যাসিড আর এই পাশে নিলাম এল ল্যাকটিক অ্যাসিড, দুইটা কিন্তু সমান পরিমাণ দিছি, ঠিক আছে? 1 মোল। যদি 1 মোল নিই ডি ল্যাকটিক অ্যাসিড, তাহলে এল ল্যাকটিক অ্যাসিডও কয় মোল নিলাম? 1 মোল নিলাম। হ্যাঁ, এটাকে বলে সমমোলার মিশ্রণ আর কি, ঠিক আছে? ওকে, নিয়ে ফেললাম। আচ্ছা, তো এখন দেখ, এটা হচ্ছে কি, আমি এখন যদি একটু চিহ্নিতকরণ করে দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধর এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, এটা নিলাম কি, ডি ল্যাকটিক অ্যাসিড, আর এটা নিলাম কি, এটা নিলাম এল ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড। খুব ভালো কথা। এখন দেখ, এখন আমরা কি জানি, আলোকে এই যে তল সমবর্তিত আলো যেটা আসছে, এই যে তল সমবর্তিত আলো যেটা আসছে, এটাকে ডি ল্যাকটিক অ্যাসিড ট্রাই করবে যে অক্ষের সাথে, এই যে এটা যদি অক্ষ হয় অক্ষের সাথে ডান দিকে বেঁকাই দিতে,
কত প্লাস 2.24 ডিগ্রি, প্লাস 2.24 ডিগ্রি কি বেঁকাই দিয়ে আবার চেষ্টা করবে ডান দিকে। আর ল্যাকটিক অ্যাসিডটা ট্রাই করবে কি, ল্যাকটিক অ্যাসিডটা ট্রাই করবে প্লাস -2.24 ডিগ্রি বাঁকাইতে, মানে বাম পাশে। ঠিক আছে, এগুলো তো বুঝে দিয়ে আসছি। হ্যাঁ, এই যে একজন চাচ্ছে, আমি যদি বলি এখানে ধর একটা বল আছে, এই বলটাকে তুইও টানতেছস এদিক থেকে, আমিও টানতেছি। হ্যাঁ, এখন দুইজনের বল সমান, আমি 5 নিউটন বলে টানতেছি, তুইও 5 নিউটন বলে টানতেছস, আলটিমেটলি বলটা তো এখানেই থাকবে, স্থির থাকবে না। কিছু হবে? কিছু হবে না। ঠিক সেম ভাবে ডিল্যাকটিক অ্যাসিড আর অ্যালল্যাকটিক অ্যাসিডের ঘটনা সেম। ডিল্যাকটিক অ্যাসিড ডান দিকে 2.24 ডিগ্রি বাঁকানোর চেষ্টা করতেছে আলোটাকে, আর অ্যালল্যাকটিক অ্যাসিড বাম দিকে 2.24 ডিগ্রি বাঁকানোর চেষ্টা করতেছে আলোটাকে। তো আলটিমেটলি আলোটা কোন দিকে যাবে? আলটিমেটলি আলোটা ডান দিকেও যাবে না, বাম দিকেও যাবে না। হ্যাঁ, আলোটা যাবে এদিকে। হ্যাঁ, ওই যে ব্যাপারটা, বিধি তুমি বলে দাও আমি কার, আমি কি ডিইলেকট্রিক অ্যাসিডের নাকি অ্যাললেকট্রিক অ্যাসিডের। কিন্তু এখানে বিধি আবার কি করছে, বিধি বলতেছি, এখানে আলো কি করছে, আলো কারো হয় নাই, ডিইলেকট্রিক অ্যাসিডেরও হয় নাই, অ্যাললেকট্রিক অ্যাসিডেরও হয় নাই, আলো সোজাসুজি চলে গেছে। ঠিক আছে, তো এই ঘটনাটাই, এই যে ডিইলেকট্রিক অ্যাসিড মিটাইছি আর অ্যাললেকট্রিক অ্যাসিড মিটাইছি, মানে দুটো আলোক সমাণু মিশানোর ফলে যে দ্রবণটা তৈরি হয়, আর এই দ্রবণের ফলে যে তলসমুদ্রে আলোটা সরাসরি চলে যায়, এই দ্রবণটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ। ঠিক আছে, এই যে এনানসিওমার দ্বয়, যেমন ডিইলেকট্রিক অ্যাসিড আর অ্যাললেকট্রিক অ্যাসিড পরস্পর এনানসিওমার। ঠিক আছে, এনানসিওমার তো সমমোলার, মানে সেম, এটা যদি এক মোল নেই ওটা এক মোল নিতে হবে, যা কিনা আলোক নিষ্ক্রিয় তাকে রেসিমিক মিশ্রণ বলে। যেহেতু এনানসিওমারের সমমোলার মিশ্রণ, সুতরাং তলসমুদ্রিত আলো একই মাত্রায় ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে আবর্তন করে। এই কারণে রেসিমিক মিশ্রণে কোনো আলোক সক্রিয়তা থাকে না। রেসিমিক মিশ্রণকে কি ডিএল বা প্লাস মাইনাস মিশ্রণও বলা হয়। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি রেসিমিক মিশ্রণ, এই যে রেসিমিক মিশ্রণ, এই যে ফুল রেসিমিক মিশ্রণ একটা কি আলোক নিষ্ক্রিয়। আলোক নিষ্ক্রিয় কেন? আমরা আলোক সক্রিয় কখন বলি, গত ক্লাসে পড়াই দিয়ে আসছি। আলোক সক্রিয় হচ্ছে যখন আলোকে বেঁকাইতে পারবে, এখানে আলোক বেঁকাইতে পারতেছে না, তার মানে রেসিমিক মিশ্রণ একটা আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, আর এটাকে ডিএল প্লাস, ডিএল বা প্লাস মাইনাস মিশ্রণ বলা হয়, কারণ কেন এখানে ডেক্সট্রো থাকে, ল্যাবও থাকে। হ্যাঁ, আমরা ডেক্সট্রো ল্যাকটিক অ্যাসিড আর ল্যাবো ল্যাকটিক অ্যাসিড উদাহরণ দিয়েছি, বাট এমন না যে সবসময় ল্যাকটিক অ্যাসিডই থাকতে হবে। মোট কথা এনানসিওমার থাকলে হবে, দুইটা এনানসিওমার, পরস্পর এনানসিওমার। আর পরস্পর এনানসিওমার কি সেটা একটু আগে বুঝিয়ে দিয়ে আসছি আমি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। তাহলে রেসিমিক মিশ্রণ হওয়ার কয়েকটা কন্ডিশন আমরা পড়ছি, কন্ডিশন গুলো এক জায়গায় নিয়ে আসি। কোথায়, রেসিমিক মিশ্রণ, তাহলে আমরা কি কি বললাম? আমরা বললাম রেসিমিক মিশ্রণ হইতে হলে সমমোলার হইতে হবে, প্রথম কথা হচ্ছে সমমোলার হইতে হবে, সমমোলার হইতে হবে। তারপর হচ্ছে এরা পরস্পর এনানসিওমার হইতে হবে। ঠিক আছে, এনানসিওমার হতে হবে। তারপর হচ্ছে তিনে কি বলছি, তিনে বলছি যে আলোক নিষ্ক্রিয় হতে হবে। আর রেসিমিক মিশ্রণ কি, একটা আলোক নিষ্ক্রিয়, রেজাল্ট আসবে কি এরকম আলোক নিষ্ক্রিয় আসবে। ঠিক আছে, কারণ ডান দিকেও দেখবে না, বাম দিকেও দেখবে না, দেখবে না, এটা সোজাসুজি চলে যাবে আলোটা। ঠিক আছে, তাহলে রেসিমিক মিশ্রণ কি সেটা আশা করি বুঝাইতে পারছি। ওকে, আচ্ছা, সমমূলার এই জিনিসটা একটু বুঝাই দিই, যে দুইটা সেম পরিমাণ নিতে হবে কেন। ধর ল্যাকটিক অ্যাসিড একটু বেশি নিছি, ধর ডিল্যাকটিক অ্যাসিড নিলাম 1 মোল, আর ল্যাকটিক অ্যাসিড নিলাম 1.2 মোল। এখন ল্যাকটিক অ্যাসিড যখন 1.2 মোল, এখন ল্যাকটিক অ্যাসিড কি করে, বিপরীত বাম দিকে টু পয়েন্ট, মানে বাম দিকে 2.24 ডিগ্রি বেঁকায়, আর ডি, ডি কি করে, ডি হচ্ছে যে ডান দিকে 2.24 ডিগ্রি বেঁকায়। তার মানে দুজনের পাওয়ার কিন্তু সমানই, জাস্ট একজন বামে একজন ডানে করে। কিন্তু এখন যখন ল্যাকটিক অ্যাসিড একটু বেশি নিয়ে ফেলবো, হ্যাঁ 1.2 মোল নিয়ে ফেলবো, ওটার থেকে একটু বেশি, ওটা তো 1 মোল। হ্যাঁ, তাহলে জিনিসটা কোথায় ঝুঁকবে, আলোটা আলটিমেটলি কোথায় ঝুঁকে যাবে। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিড যেহেতু বেশি নিছি, তাহলে আলোটা একটু বাম দিকে একটু হলেও ঝুঁকবে না। তাহলে একটু হলে ঝুঁকলে তো এটা রেসিমিক মিশ্রণ হলো না। হ্যাঁ, রেসিমিক মিশ্রণ হলে সমমোলার হবে, এনানসিওমার হবে, আর আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে, কারণ একটু এদিক সেদিক দেখলে তো এটা আলোক সক্রিয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে রেসিমিক মিশ্রণের ব্যাপার স্যাপার। এখন আমরা পড়বো মেসোযৌগ। মেসোযৌগ কি? হ্যাঁ, যে সকল যৌগের দুই অংশের গঠনের সিমিলারিটির কারণে নিজে নিজের দর্পণ প্রতিবিম্ব হিসেবে কাজ করে এবং একাংশের আবর্তন মাত্রা অপর অংশের আবর্তন মাত্রাকে প্রশমিত করে, তাদেরকে মেসোযৌগ বলে। আচ্ছা, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিই, কারণ সংজ্ঞা পরে কিছু বুঝোস না আমি জানি। এক্সাম্পল, হ্যাঁ, ওকে, ধর সি ডবল ও এইচ
এবার অবশ্য ল্যাকটিক অ্যাসিড রাখবো না, আবার ভাবিস না, এখনো ল্যাকটিক অ্যাসিড রাখতেছি। এখানে ওএইচ, এখানে এইচ, এখানে নিচে সিএস3 দিয়ে দিলে কিন্তু ল্যাকটিক অ্যাসিড হয়ে যাবে না, কিন্তু আমরা এটা করবো না। আমরা এখন কি করবো, এখানে আরেকটা কার্বন নিলাম, এখানে দিলাম ধর ওএইচ, এখানে দিলাম হাইড্রোজেন, এখানে দিলাম কি সি ডবল এইচ। এখন একটা জিনিস খেয়াল কর, এই যৌগটাতে এই যৌগটাতে যদি আমি কেন্দ্র বরাবর মানে মাঝ বরাবর একটা ভাগ করি, দুই ভাগ করি, যৌগটাকে দুই ভাগ করা যাচ্ছে না, এই যে মাঝ বরাবর দুই ভাগ করি, তাহলে একটা জিনিস খেয়াল করতো, এই অংশ এই অংশের দর্পণ প্রতিবিম্ব কিনা। এই অংশ যদি আয়নার সামনে দাঁড়ায় এই অংশটাকে দেখতে পারবে, কারণ কেন, এই যে কোথায়, হ্যাঁ ওএইচ, ওএইচ কে দেখতে পারবে, এইচ এইচ কে দেখতে পারবে, হ্যাঁ এইচ এইচ কে দেখতে পারবে, আর সি ডবল এইচ দূরে আছে, প্রতিবিম্বটা ক্রিয়েট হবে দূরে, সি ডবল এইচ। তাহলে এরা মানে এক অংশ আরেক অংশের দর্পণ প্রতিবিম্ব না। তো দর্পণ প্রতিবিম্ব যখন হবে, ঠিক আছে, তো দর্পণ প্রতিবিম্ব যখন হবে, যেমন এনানসিউমার, এনানসিউমারও কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। হ্যাঁ, এনানসিউমারও কেমন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। বিশেষ হলে দেখ, হয়ে গেল, এই যে ও যদি আয়নার সামনে দাঁড়ায়, ওএইচ সামনে আছে, তাহলে আয়নার প্রথমে শুরুতে ওএইচ কে দেখাবে, এইচ একটু পিছিয়ে আছে, এইচ কে পরে দেখাবে, এই দুইটা তো যেমন আছে এমনি দেখাবে, ঠিক আছে। তার মানে আমরা এটা বুঝতে পারছি এনানসিউমার গুলো হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। হ্যাঁ, তার মানে দুইটা যৌগ যখন দর্পণ প্রতিবিম্ব হবে একে অপরের, তখন কিন্তু ওরা আলোক সক্রিয়তা দেখায়, তাই না। আলোক সক্রিয়তা দেখায় বলতে কি, যেমন ডি ল্যাকটিক অ্যাসিড চাই যে কি ডান দিকে বেঁকাইতে, আর ল্যাকটিক অ্যাসিড চাই বাম দিকে বেঁকাইতে। তা এখন দেখ, এখানে যদি একটা আলো আসে, এখানে তোর একটা আলো আসছে, এখানে আলো পড়ছে, আলো পড়ার কারণে এই ফার্স্ট পার্ট, এটা হচ্ছে কি ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট আমি নাম দিয়ে দিছি আর কি, সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট। ধর ফার্স্ট পার্ট চাইবে যে আলোটাকে ডান দিকে বেঁকাইতে, কারণ আমরা কি জানি দর্পণ প্রতিবিম্ব গুলা একজন ডান দিকে বেঁকাতে চায়, একজন বাম দিকে বেঁকাতে চায়, একজন যাবে তুই ডান দিকে বেঁক, আরেকজন যাবে তুই বাম দিকে বেঁক। তা আলটিমেটলি কোনো দিকে আলোটা বেঁকে না, আলোটা সোজাসুজি এই পথে চলে যায়, ঠিক আছে, এদিকে হয় না, এদিকে হয় না, হয় এদিকে, ঠিক আছে। তো এদিকে যখন হয় তার মানে আলোকে এই যে এটা যেমন একটা মেসোযোগ, এটা যেমন একটা আসছে কি, এটা মেসোযোগ, তার মানে মেসোযোগের মধ্যে দেখা যাচ্ছে যে ওরা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট কি হয়, একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয়, এটা হচ্ছে এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হওয়ার কারণে ফার্স্ট পার্ট চাই ডান দিকে বেঁকাইতে আলোকে, সেকেন্ড পার্ট চাই বাম দিকে আলোকে বেঁকাতে, কিন্তু আলটিমেটলি কোনো আলোটা বেঁকে না। আর আলো যখন বেঁকে না এই ঘটনাটাকে কি বলে, আলোক নিষ্ক্রিয়। তার মানে সকল ধরনের মেসোযোগ আলোক নিষ্ক্রিয় যোগ, ঠিক আছে। আচ্ছা এখন আমি যে যে মেসোযোগটা আঁকছি মানে লিখছি, এই মেসোযোগটার নাম কি, ঠিক আছে, এই মেসোযোগটাকে কি বলা হয়, এটাকে বলা হয় টার্টারিক অ্যাসিড, এটাকে বলা হয় টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, তেঁতুলে পাওয়া যায়, ঠিক আছে, টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। আর যেহেতু এটা একটা মেসোযোগ সেজন্য নামের আগে একটা মেসো লাগাই যায়, মেসো মেসো টার্টারিক অ্যাসিড, ঠিক আছে। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে সব ধরনের মেসোযোগ কি হবে, আলোক নিষ্ক্রিয় হবে। তাহলে মেসো টার্টারিক অ্যাসিড কি, আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়, ওকে। তাহলে মেসো টার্টারিক যৌগ কি, আলোক নিষ্ক্রিয়। তারপর হচ্ছে যে আর আমরা বলতে পারি একটা কন্ডিশনে আসতে পারি যে সকল মেসোযোগই কি, আলোক নিষ্ক্রিয়, সকল মেসোযোগ, মেসোযোগ আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়। কারণ কেন, কারণ মেসোযোগ কারা, মেসোযোগ হচ্ছে যে আমি যদি যে মেসোযোগ কারা, মেসোযোগ, মেসোযোগ হচ্ছে যাদের মানে অর্ধেক অংশ একে অপরের, যাদের অর্ধেক অংশ একে অপরের দর্পণ প্রতিবিম্ব, তাদের অর্ধেক অংশ একে অপরের দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব, একে অপরের দর্পণ প্রতিবিম্ব যৌগগুলোকে কি বলে, আচ্ছা আমি জিনিসটাকে উপরে নিয়ে যাই, তাহলে জায়গা হবে, ওকে। তাহলে একে অপরের দর্পণ, একে অপরের দর্পণ প্রতিবিম্ব
মানে একে অপরের এনানসিওমার, একে অপরের এনানসিওমার, এনানসিওমার। এনানসিওমার কি? এনানসিওমার কি? এনানসিওমার হচ্ছে যে একজন ডান দিকে বাঁকা একজন বাম দিকে বাঁকা কিন্তু সমান অংশ, মানে সমান অ্যাঙ্গেল, ঠিক আছে? একজন 2.24 হলে আরেকজনও 2.24 ডিগ্রি বাঁকা, এগুলো পরে দিয়ে আসছে একে অপরের এনানসিওমার। হ্যাঁ, তো ফলে আলটিমেটলি যখন কোনো তখন কোনো তল সমবর্তিত আলো, তল সমবর্তিত আলো মেসোযোগে পড়ে, মেসোযোগে পড়ে পরে তখন অর্ধেক অংশ, অর্ধেক অংশ অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আরেক আরেক অংশ ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ আলোকে ঘোরানোর ট্রাই করে, আলোকে সমানভাবে, ঠিক আছে, সমানভাবে আলোকে সমান অ্যাঙ্গেলে বললে হয়, বা আলোকে সমান কোণে ঘোরানোর ট্রাই করে, সমান কোণে ঘুরাতে চাই, ঘুরাতে চাই। ফলে আলো কোনো দিকে ঘুরে না, ফলে আলো কোনো দিকে ঘুরে না, আলো কোনো দিকে ঘুরে না, সোজা অতিক্রম করে ফেলে, কোনো দিকে না ঘুরে কি হয়, সোজা অতিক্রম করে, সোজা অতিক্রম করে। আর সোজা অতিক্রম করে যাওয়া মানে আলোকে পেকাইতে পারে না, তার মানে কি এটা একটা আলোক নিষ্ক্রিয় যৌগ, ঠিক আছে? সোজা অতিক্রম করে, অতিক্রম করে। হ্যাঁ, তাহলে কি সেই জন্য হচ্ছে যে মেসোযৌগ, সব ধরনের মেসোযৌগ কি আলোক নিষ্ক্রিয়। জিনিসটা বুঝতে পারছি আশা করি। ওকে, এখন মেসোযৌগ হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। হ্যাঁ, মেসোযৌগ হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। প্রথম কথা হচ্ছে মেসোযৌগ হওয়ার জন্য মিনিমাম 2টি কার্বন কার্বন থাকতে হবে। হ্যাঁ, মেসোযৌগ হওয়ার জন্য মিনিমাম 2টি কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কি, এটা গত ক্লাসে বুঝিয়ে দিয়ে আসছে, ঠিক আছে? কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কি ছিল? কাইরাল কার্বন ছিল এক কার্বন 4 হাত, 4 হাতে যদি 4টা ভিন্ন প্রতিস্থাপক থাকে, ঠিক আছে, 2টি কাইরাল কার্বন থাকতে হবে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করতো, যদি মিনিমাম 2টি কাইরাল কার্বন না থাকে, তার মানে মিনিমাম 2টি হবে, তার মানে মিনিমাম ছোট কি একটা, একটা কাইরাল কার্বন থাকলে একেবারে প্রতিবিম্ব হবে কোত্থেকে, ঠিক আছে? দেখ, এখানে 2টা কাইরাল কার্বন আছে, একটা কাইরাল কার্বন ও একটা কাইরাল কার্বন, তো আমরা এই 2টা কাইরাল কার্বন পাইছি বলে তো মাঝখান দিয়ে ভাগ করে একটা অংশ 2টা অংশ ভাগ করতে পারছি। যদি একটা কাইরাল কার্বন থাকতো আমরা কোন দিক দিয়ে ভাগ করতাম? আমরা এই দিক দিয়ে ভাগ করতাম না এই দিক দিয়ে ভাগ করতাম? এটা হইতো না। হ্যাঁ, আর প্রতিবিম্ব ক্রিয়েট হওয়ার কোনো চান্স থাকতো না, কারণ কেন? কাইরাল কার্বন হচ্ছে অপ্রতিসম, আমরা মাঝখান দিয়ে কাটলেও এই পাশে আর এই পাশে সেম পাইতাম না, তাহলে প্রতিবিম্ব হচ্ছে কোত্থেকে? তার মানে মিনিমাম 2টা কাইরাল কার্বন থাকতে হবে। আবার 2টা কাইরাল কার্বন থাকলে মানে যেটা মেসোযোগ হয়ে যাবে এমন না, ঠিক আছে? এটা মেসোযোগ হইতে হবে এমন না। তবে মেসোযোগ হওয়ার জন্য 2টা কাইরাল কার্বন থাকতে হবে, মিনিমাম 2টা কাইরাল কার্বন থাকতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, ঠিক আছে? 2 নম্বর কন্ডিশন হচ্ছে কাইরাল কার্বন থেকে আলোক সমমূলতার সংখ্যা নির্ণয়ের সময়। হুম, এখানে আমি শিখিয়ে দিব এটা জিনিসটা কেমনে, মানে একটা যোগের মধ্যে সমণু কয়টা পাওয়া যাবে, এই সংখ্যাটা কেমনে নির্ণয় করবো, আলোক সমণু কয়টা পাওয়া যাবে ওই যোগটাতে, এটা কাইরাল কার্বন সংখ্যার উপর নির্ভর করে, ঠিক আছে? তো আমি ফর্মুলাটা লিখে দিই এখন একটু হালকা করে। আহ কাইরাল কার্বন, কাইরাল কার্বন থেকে আলোক সমমূলতার সংখ্যা নির্ণয়ের সময়, কাইরাল কার্বন থেকে এটা এটা পড়াবো আমি। আলোক সমানতার সংখ্যা নির্ণয়ের সময়, আলোক সমানতা কি করতে, আলোক সমানতার সংখ্যা নির্ণয়ের সময়, আলোক সমানতার সংখ্যা নির্ণয়ের সময়, সংখ্যা নির্ণয়ের সময়, সংখ্যা নির্ণয়ের সময় আগে চেক করা লাগবে যৌগটি মেসোযৌগ গঠন করে কিনা। আগে চেক করা লাগবে যৌগটি মেসোযৌগ, কারণ মেসোযৌগ গঠন করে ফেললে তো এখানে সমরূপতায় দেখা যাবে না, কারণ কেন? সমরূপতা কখন দেখা যায়? যখন আলোক সক্রিয় যৌগগুলোতে, ঠিক আছে? মেসোযৌগ তো কি আলোক নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আলটিমেটলি, ঠিক আছে? কাইরাল কার্বন থেকে আলোক সমরূপতার সংখ্যা নির্ণয়ের সময় আগে চেক করা লাগবে যৌগটি মেসোযৌগ গঠন করে কিনা। আগে চেক করা লাগবে, আগে চেক করা লাগবে
যৌগটি মেসো যৌগ গঠন করে কিনা, যৌগটি মেসো যৌগ গঠন করে কিনা, গঠন করে কিনা। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু পরে বুঝবো যে কাইরাল কার্বন থেকে কেমনে আলোক সমর্থ সংখ্যা নির্ণয় করা যায়। হ্যাঁ, তবে আমি এখন একটা প্রশ্ন ছুড়ে দিই, প্রশ্নটা দেখি পারোস কিনা। তোর এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক না অ্যাকচুয়ালি, আমি এখনই আনসার বলে দিব। সিটা হলো এইচ, সি ও এইচ, এখানে ধর এইচ, এখানে দিলাম সি, এখানে ও এইচ, এখানে এইচ, এর সি ডবল এইচ। আমি কিন্তু টার্টারিক অ্যাসিডের সংকেত চেঞ্জ করিনি, টার্টারিক অ্যাসিডই লিখছি। কিন্তু এরা কি, এটা কি মেসেজ হবো? প্রশ্নটা দিলাম, ভিডিওটা পজ করে আনসার দিস, ঠিক আছে? আচ্ছা একটু ভাবিস, কিন্তু সমস্যা নেই, আমি বলে দিচ্ছি এখন। এটা অবশ্যই মেসেজ হবো না। হ্যাঁ, এটা মেসেজ হবো কেমনে হবে? আমি যদি মাঝ বরাবর ভাগ করি, মাঝ বরাবর ভাগ করি, এক অংশ আরেক অংশের কি প্রতিবিম্ব হয়েছে? এটা কি এটার প্রতিবিম্ব? অবশ্যই না। এটা কি এটার প্রতিবিম্ব? অবশ্যই না। তার মানে কি এটা মেসেজ হবো না, ঠিক আছে? তার মানে মেসেজ হবো না। এইখানে হচ্ছে কথা, এখানে কিন্তু কাইরাল কার্বন ঠিকই দুইটা আছে, ঠিক আছে? ঠিকই দুইটা আছে, কিন্তু এটা মেসোযোগও না। তখন আমরা নর্মাল ফর্মুলা ইউজ করে আমরা কাইরাল কার্বনের সংখ্যা হিসাব করে আমরা বের করে ফেলতে পারবো যে ওই যৌগটার আলোক সমন্বয় কয়টা হইতে পারে, ঠিক আছে? ইজিলি বের করে ফেলতে পারবো। কিন্তু যদি মেসোযোগ থাকতে তো পারতো, যেমন একটু আগে ওয়েস্টার যদি এই পাশে দিতাম তাহলে মেসোযোগ হয়ে যেত। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে কি বলছে, কাইরাল কার্বন থেকে আলোক সমন্বিত যখন সংখ্যা নির্ণয় করবো, যে আমরা নর্মালি আলোক সমন্বিত সংখ্যা নির্ণয় করতে পারি একমাত্র কাইরাল কার্বনের দ্বারা। কিন্তু কাইরাল কার্বন দ্বারা সংখ্যা নির্ণয় করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে যৌগটা মেসোযোগ গঠন করে কিনা এটা আগে চেক করে দেন হচ্ছে সূত্রটা বসাইতে হবে। আর মেসোযোগ গঠন করলে তো এখানে আলোক সক্রিয়তা দেখা যাবে না, আলোক নিষ্ক্রিয়, ওখানে সমরূপতার প্রশ্ন আসে করতে গিয়ে, ঠিক আছে? কারণ দেখাইতে পারলে না সমর সৃষ্টি হবে। যেমন ইলেকট্রিক অ্যাসিড আর ইলেকট্রিক অ্যাসিড একে অপরের আলোক সমন কারণ কেন? কারণ দুইজন আলো দেখাইতে পারে, কিন্তু ওদের মধ্যে ধর্মের মধ্যে একটাই পার্থক্য, কারণ একজন আলো ডান দিকে বেঁকায়, একজন আলো বা বাম দিকে বেঁকায়, ঠিক আছে? এটাই, ঠিক আছে? কিন্তু ওর মধ্যে যদি আলো পাস করে আলো নাই বেঁকে, তাহলে এটা তো আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয় হলে এটা তো একে সমাণু হওয়ার সমাণু বানাবি কোত্থেকে, কি দিয়ে বানাবি, ঠিক আছে? তাহলে আমাদেরকে কাইরাল কার্বন থেকে যখন আলোক সমরতার সংখ্যা নির্ণয় করবো ওই ফর্মুলা দিয়ে, তখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আগে যৌগটা ব্যাস যৌগ গঠন করতেছে কিনা, ঠিক আছে? ওইটা হিসাব করে দেন হচ্ছে আমাদের হিসাব করবে, ওগুলো পরবর্তীতে আমরা যখন আসবো আস্তে আস্তে পড়বো, ঠিক আছে? তাহলে এই গেল মেসোযোগ হিসাব নিকাশ। এখন আমরা পড়বো ডায়াস্টেরিওমার, লাস্ট বিশেষ প্রকার আলোক সমনর, ঠিক আছে? এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার, ওকে? ডায়াস্টেরিওমার আমি আগে সংজ্ঞাটা লিখে দিই। সংজ্ঞাটা হচ্ছে যে দুটি আলোক সমন্বয় যদি একে অপরের দর্পণ প্রতিবিম্বের মতন আচরণ না করে তবে তাদেরকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলে। হ্যাঁ, যদি দুটি দুটি আলোক সমাণু, দুটি আলোক সমাণু, আলোক সমাণু, আলোক সমাণু যদি একে অপরের, যদি একে অপরের, যদি একে অপরের, একে অপরের দর্পণ প্রতিবিম্বের মতন আচরণ না করে, একে অপরের দর্পণ প্রতিবিম্বের মতন আচরণ না করে, একে অপরের দর্পণ প্রতিবিম্বের মতন আচরণ না করে, আচরণ না করে, আচরণ না করে, তবে তাদেরকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলে। তবে তাদেরকে পরস্পরের পরস্পরের ডায়াস্টেরিওমার বলে, ডায়াস্টেরিওমার বলে, ঠিক আছে? ডায়াস্টেরিওমার বলে, বুঝতে পারছি? ব্যাপারটা না বুঝলে আমি এখন বুঝাই দিচ্ছি। ধর আমরা একটা যৌগ নিই, হুম, আমরা একটা যৌগ নিই, সি ডবল এইচ, সি ও এইচ, এখানে ধর দিলাম এইচ, তারপর এখানে তো নিলাম ব্রোমিন, এখানে তো নিলাম হাইড্রোজেন, আর এখানে নিলাম CH3, ঠিক আছে? এটার আরেকটা সমান হইতে পারে সমাণু, জাস্ট স্ট্রাকচার সমাণু মানে কি? হ্যাঁ,
ওর গাঠনিক সংখ্যা সেম থাকবে, আণবিক সংখ্যা তো সেম থাকবে, জাস্ট থ্রি স্ট্রাকচারে চেঞ্জ আসাটাই হচ্ছে আলোক সমাণু, তাই না? থ্রি স্ট্রাকচারে চেঞ্জ আসার কারণে আলোটাকে বেঁকানোর দিকটাও চেঞ্জ হয়ে যায়। আমরা সবকিছু সেম রাখি, গাঠনিক সংখ্যা সেম রাখি, এই যে বন্ডিং এ কোনো কলম আনতেছি না, জাস্ট একটা এদিকে নিয়ে যাবো, একটা ওদিকে নিয়ে যাবো। এবার কি করছে, হাইড্রোজেনটাকে এপাশে রেখে ওয়েস্টটাকে এপাশে নিয়ে গেলাম। হ্যাঁ, তারপর ধর এখানে আবার সেম রাখলাম, ব্রোমিনটাকে এপাশে রেখে তারপর হচ্ছে এইটাকে হাইড্রোজেন রাখলাম, এটা CH3 নিলাম। আরেকটা যোগ হইতে পারে, আরেকটা সমান হইতে পারে COOH, এই যোগটাকে আরেকটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, যে সি, এখানে হাইড্রোজেন, এখানে OH আছে, এখানে আমরা সি নিলাম, এখন ব্রোমিনটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, আর এটাকে হাইড্রোজেনটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম, আর এখানে CH3 নিলাম। এটা একটা, এরা সবাই কিন্তু পরস্পর আলোক সমাণু, ঠিক আছে? কারণ আমরা কি করতেছি, জাস্ট থ্রি স্ট্রাকচারে হালকা চেঞ্জ আনতেছি। আরেকটা ঘটনা সম্ভব যদি আমরা এটা করি, OH H আর ব্রোমিনটাকে এবার ডান এই পাশে লিখি, হয়ে গেল। ওকে, ব্রোমিনটাকে এই পাশে লিখলাম, এখানে কি লিখবো, এখানে হাইড্রোজেন লিখে CH3। ঠিক আছে, এরা কিন্তু চারটা সমাণু সম্ভব হয়েছে এই যৌগটার। ঠিক আছে, তোর এই যৌগটার নাম মানে ABCD, চিত্র 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 এ, চিত্র বি, চিত্র সি, ABCD কিন্তু পরস্পরের সমান। ঠিক আছে, ABCD দিলাম, নাম দিলাম। এখন একটা জিনিস চিন্তা করতো, A আর C কিন্তু দর্পণ প্রতিবিম্ব, A আর C, এই যে A আর C কিন্তু দর্পণ প্রতিবিম্ব। কারণ এটা দেখতো ওয়েস্টটার সামনে আছে, দর্পণে ওয়েস্ট সামনে দেখাবে, H পিছনে আছে, H পিছনে দেখাবে, H এখানে পিছনে আছে, এখানে H পিছনে দেখাবে, ব্রোমিন সামনে আছে, ব্রোমিন সামনে আছে। ঠিক আছে, A আর C কিন্তু দর্পণ প্রতিবিম্ব হয়ে গেছে, তাই না? আমরা বলতে পারি যে, কি বলতে পারি, আমরা বলতে পারি A এবং C দর্পণ প্রতিবিম্ব, A C কি দর্পণ প্রতিবিম্ব। হ্যাঁ, তারপর হচ্ছে আবার B আর D ও কিন্তু দর্পণ প্রতিবিম্ব। ঠিক আছে, আমি আর বুঝাই দিচ্ছি না জিনিসটা, তোরা নিজেরা বুঝবি দর্পণ প্রতিবিম্ব কি। এতদিন বুঝাইলাম, কালকে থেকে বুঝাচ্ছি। বি আর ডি হচ্ছে কি দর্পণ প্রতিবিম্ব। হ্যাঁ, আবার একটা জিনিস চিন্তা কর, A আর বি কি দর্পণ প্রতিবিম্ব? অবশ্যই না, A আর বি দর্পণ প্রতিবিম্ব নয়। কেন নয় আমি দেখাচ্ছি, দর্পণ প্রতিবিম্ব নয়। ওকে, দেখতো A হচ্ছে কোথায়, এই যে A হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, এখানে ও এর সামনে আছে, ও এর সামনে আছে। ওকে, ফাইন, এইচ পিছনে আছে, এইচ পিছনে আছে, এখানে ভূমির সামনে আছে, কিন্তু এখানে সামনে আছে কে, এইচ না? তাহলে আমি যদি মাছ বরাবর বা আয়না দিই, এটা কি একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয়েছে? হয় নাই। তার মানে A আর B ও দর্পণ প্রতিবিম্ব নয়। তারপর আর কি কি আছে, তারপর হচ্ছে কি বলে, A আর D ও কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়, A আর D ও কিন্তু কি দর্পণ প্রতিবিম্ব নয়। তারপর আমরা বলতে পারি B আর C ও কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়, B আর B আর C ও কিন্তু কি দর্পণ প্রতিবিম্ব নয়। ঠিক আছে, এখন ডায়াস্টেরিওমারের সঙ্গে আসি, দুটি আলোক সমাণু যদি, এরা কিন্তু পরস্পর সবাই সবার সমান, ঠিক আছে? আর এর মধ্যে দুইটা যদি আলোক সমাণু যদি একে অপরের দর্পণ প্রতিবিম্বের মতন আচরণ না করে, তবে তাদেরকে পরস্পর ডায়াস্টেরিওমার বলে। দর্পণ প্রতিবিম্বের মতন আচরণ না করলে ডায়াস্টেরিওমার বলবো। তার মানে এ আর ডি বা কিংবা বি আর সি পরস্পরের কি ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার। তাহলে ডায়াস্টেরিওমার জিনিসটা বুঝাতে পারছি আমি, আশা করি বুঝাতে পারছি। ঠিক আছে, ওকে। সব থেকে ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল আসে ডিল্যাকটিক অ্যাসিড আর অ্যালল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা ডিল্যাকটিক অ্যাসিড কি জানি, ডিল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে যে সি, সি ডবল এইচ, ও এইচ, এইচ, CH3। ঠিক আছে, আমি যদি আরেকটা নিই, কত, সি ডবল এইচ, এইচ, ও এইচ, CH3। ঠিক আছে, এটা হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড, ডিল্যাকটিক অ্যাসিড। আর এটা কি, এটা হচ্ছে অ্যালল্যাকটিক অ্যাসিড, তাই তো? কিন্তু এরা কিন্তু পরস্পরের ডায়াস্টেরিওমার না। কেন না, এটা দেখে বোঝা যাচ্ছে, কারণ এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। আর দর্পণ প্রতিবিম্ব হলে আমরা ডায়াস্টেরিওমার বলতে পারবো না। কারণ দেখ, এখানে ওয়েস্ট সামনে আছে,
এখানে ও এর সামনে আছে, এইচ পিছনে আছে, এইচ পিছনে আছে, আর সি ডবল এস সিএসটি তে মাস্ট অক্ষ বরাবর আছে, এরা অক্ষ বরাবর আছে। তার মানে কি এরা পরস্পরে ডায়াস্টেরিওমার না, ডায়াস্টেরিওমার না। ঠিক আছে, এই এক্সাম্পলটা প্রায় আসে পরীক্ষায়, দুম করে ডিল্যাকটিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড দেখেই দাগায় ফেলতে হবে না যে ডায়াস্টেরিওমার। ঠিক আছে, বুঝে শুনে দেখাইতে হবে। আচ্ছা, আমরা একটু আগে একটা জিনিস পড়ছি যে কাইরাল কার্বন থেকে ওই আলোক একটা যৌগের মধ্যে কয়টা আলোক সমাণু সম্ভব, যেমন ল্যাকটিক অ্যাসিডের দুইটা আলোক সমাণু সম্ভব, একটা ডিল্যাকটিক অ্যাসিড একটা অ্যালল্যাকটিক অ্যাসিড, এর পরস্পর সমাণু না। এরকম একটা যৌগের মধ্যে কয়টা আলোক সমাণু সম্ভব ক্রিয়েট করতে পারবো আমরা, এটা আমরা একটা ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি কাইরাল কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে। একটু আগে পড়ে আসি, আবার এটা পড়ে আসি কাইরাল কার্বন দুইটা মিনিমাম দুইটা বা এর উপর কি ইয়া তৈরি করতেছে কিনা, মেসোযৌগ গঠন করতেছে কিনা, ওটা হিসাব করে দেন হচ্ছে আমাদেরকে আগাইতে হবে। তো আমরা এই যে এই টপিকটাতে আগে কাইরাল কার্বনের সংখ্যা থেকে আলোক সমাণুর সংখ্যা নির্ণয়। ঠিক আছে, কাইরাল কার্বনের সংখ্যা থেকে আলোক সমাণুর সংখ্যা নির্ণয়। আলোক সমাণুর সংখ্যা নির্ণয়। ওকে, আলোক সমানুতা। ঠিক আছে, আলোক সমানুতা, আলোক সমানুতা কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটা ভাগ দিই, দুইটা ভাগ করা যায় আলোক সমানুতাকে। কি কি আমরা যদি কই একটু প্যাডটা মোটা করি, যদি যদি মেসোযৌগ থাকে, একটাতে যদি মেসোযৌগ থাকতে পারে, ঠিক আছে, আমি এটা লিখে দিই, মেসোযৌগ আছে এরকম আলোক সমানুতা, মেসোযৌগ থাকলে তখন আলোক সমানুতার সংখ্যা কয়টা হবে, কারণ মেসোযৌগ যৌগিক অংশ ক্রিয়েট করে ওটুক তো আর সমানুতা ক্রিয়েট করা সম্ভব না। ঠিক আছে, কারণ ওটুক অংশ কি হবে, আলোক নিষ্ক্রিয়, তাই না? তার মানে মেসোযৌগ থাকলে একটা আলোক সমানুতা দেখা গেলে আমি বুঝাবো আস্তে আস্তে। আর যদি মেসোযৌগ না থাকে, ঠিক আছে, মেসোযৌগ না থাকলে সমস্যা নেই, মেসোযৌগ না থাকে, মেসোযৌগ থাকলে তখন আলোক সমানুতা আমরা হিসাব করবো, মানে আলোক সমানুতা কয়টা আলোক সমানুতা সম্ভব, যেমন ল্যাকটিক অ্যাসিড দুইটা আলোক সমাণু সম্ভব, একটা ডিল্যাকটিক অ্যাসিড অ্যালল্যাকটিক অ্যাসিড, এরকম কয়টা আলোক সমাণু সম্ভব, যৌগ সম্ভব, সেটা আমরা একটা সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারি। ঠিক আছে, যদি মেসোযৌগ থাকে তখন আলোক সমানুতা বের করার সূত্র, মানে কয়টা আলোক সমাণু যৌগ তৈরি করতে পারবো, যেমন ডিল্যাকটিক অ্যাসিড অ্যালল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড থেকে দুইটাই তৈরি হয়। ঠিক আছে, আলোক সমানুতা হবে তখন 2n হয়ে গেল, 2n-1, ঠিক আছে, 2n-1। আচ্ছা, আর ওই যৌগটাতে মেসোযৌগ কয়টা আছে সেটা হিসাব করার জন্য আমরা হিসাব করতে পারি মেসোযৌগ কয়টা আছে, সেটা হিসাব করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n-2, n-2 বলতেছি, n-1 ডিভাইড বাই 2। ঠিক আছে, 1 ডিভাইড বাই 2। আর হচ্ছে যদি মেসোযৌগ থাকে, যদি মেসোযৌগ না থাকে, তাহলে আলোক সমানুতার সংখ্যা নির্ণয় করা একদম ইজি। আলোক সমানুতার সংখ্যা নির্ণয় করা, আলোক সমানুতা কয়টা হবে সেটা সংখ্যা হিসাব করা একদম ইজি, 2 টু দি পাওয়ার n। আর মেসোযৌগ নাই, কন্ডিশন কি নাই, নাইতে হিসাব করা হচ্ছে না, তাহলে মেসোযৌগ হিসাব হবে কিভাবে, মেসোযৌগ 0 হবে আর কি। ঠিক আছে, মেসোযৌগ 0। আচ্ছা, এখানে n n জিনিসটা কি, n জিনিসটা হচ্ছে যে n সমান হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা, কাইরাল কার্বন সংখ্যা। ঠিক আছে, n মানে কি, n মানে হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা। ওকে, তাহলে আমরা পরবর্তী পেজে যাই, আমরা কয়েকটা এক্সাম্পল দেখলেই বুঝবো যে কিভাবে হচ্ছে জিনিসটা। ধর একটা যৌগ নিই, একটা যৌগ নিই, সি সি ডবল এইচ, এখানে ও এইচ, এখানে এইচ, তারপর হচ্ছে সি ও এইচ, তারপর হচ্ছে এইচ, তারপর হচ্ছে সি ডবল এইচ। আচ্ছা, এখানে কাইরাল কার্বন কয়টা আছে, এখানে কাইরাল কার্বন আছে দুইটা। হ্যাঁ, কাইরাল কার্বন কি চারদিকে চারটা ভিন্ন প্রতিস্থাপক। ঠিক আছে, কাইরাল কার্বন কি এটা গত ক্লাসে বুঝিয়ে দিয়ে আসছি।
ঠিক আছে, তার মানে আমরা কাইরাল কার্বনের সংখ্যা দেখে এখন বলে ফেলতে পারবো এই যৌগটা কয়টা সমণু বানাইতে পারবো, কয়টা সমণু পেতে পারবো। যেমন ল্যাকটিক অ্যাসিড আমরা কয়টা বানাইতে পারি, দুইটা বানাইতে পারি, একটা ডিল্যাকটিক অ্যাসিড, একটা অ্যালল্যাকটিক অ্যাসিড। ঠিক সেইভাবে এই যৌগটা কয়টা সমণু বানাইতে পারবো এটা আমরা হিসাব করে ফেলতে পারবো কাইরাল কার্বনের সংখ্যা দিয়ে। কিন্তু আমাদেরকে এটা হিসাব করতে হবে কাইরাল কার্বন আছে, ঠিক আছে। এখন এটা কি মেসোযৌগ গঠন করতেছে দেখি তো আমরা। মাছ বরাবর ভাগ করলাম, মাছ বরাবর ভাগ করলে হ্যাঁ ঠিক আছে মেসোযৌগ গঠন করতেছে। দেখ এটা এটার প্রতিবিম্ব, এটা এটার প্রতিবিম্ব, এটা এটার প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে দর্পণ হলে প্রতিবিম্ব ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এখন প্রতিবিম্ব ক্রিয়েট হলে তার মানে মেসোযৌগ আছে। হ্যাঁ, এখন আমরা কি বলছি, যদি মেসোযৌগ থাকে তখন সূত্র বসাইতে হবে এটা, ঠিক আছে। আলোক সংবন্ধ হচ্ছে 2n 2n-1। তাহলে আমরা বলতে পারি এখানে, আমরা বলতে পারি কি এই যৌগের মধ্যে কি যৌগটিতে মেসোযৌগ আছে। ঠিক আছে, প্রথম কথা আমরা বলতে পারি যৌগটিতে মেসোযৌগ আছে, যৌগটিতে মেসোযৌগ আছে, মেসোযৌগ। এটা কিন্তু মেসো উচ্চারণ, কিন্তু মেসো, এটা আবার মেসো ভাবিস না তোর মেসো, ঠিক আছে। যৌগটিতে মেসোযৌগ আছে। এখন আলোক সমানতার সংখ্যা, তার মানে আলোক সমানতা কয়টা আলোক সমানতা পাওয়া যাবে এটার সংখ্যা কেমনে নির্ণয় করবো। আলোক সমানতা কি সংখ্যা, তখন মেসোযৌগ থাকলে সূত্র কি বসে, মেসোযৌগ থাকলে সূত্র বসে 2n-1, 2n-1। এখানে n কয়টা, n অবশ্যই 2, এখানে কাইরাল কার্বন সংখ্যা 2 না, এই যে একটা, যে দুইটা, দুইটা কাইরাল কার্বন আছে, ঠিক আছে। কয়টা আছে, দুইটা কাইরাল কার্বন, কাইরাল কার্বন কয়টা, দুইটা, ঠিক আছে। তাহলে আমরা 2 টু দি পাওয়ার 2 - 1, ঠিক আছে, আলটিমেটলি 2 টু দি পাওয়ার 1 মানে 2, তার মানে আলোক সমাণু পাবো দুইটা, ঠিক আছে। ওকে, আর মেসোযৌগ সংখ্যা, এই যৌগ মেসোযৌগ কয়টা আছে, মেসোযৌগ দেখলেই তো বোঝা যাচ্ছে মেসোযৌগ কয়টা আছে, মেসোযৌগ দুইটা আছে আর কি, ঠিক আছে। তো আমি সূত্র দিয়ে বসাই, মেসোযৌগ সূত্র কি বলে, মেসোযৌগ সূত্র বলে যে 2 টু দি পাওয়ার n - 1 ডিভাইড বাই 2, ঠিক না। মেসোযৌগের সংখ্যা বলে এটা। আচ্ছা, 2 টু দি পাওয়ার n মাইনাস, আচ্ছা এখানে একটা জিনিস সূত্র ভুল বলছে, সরি সরি, তার জন্য দুঃখিত। এটা 2 টু দি n - 2 হবে, ঠিক আছে, 2 টু দি পাওয়ার n - 2, সরি এটার জন্য 2 টু দি n - 2 ডিভাইড বাই কত, সরি এখানে তো উল্টা লিখতেছি, সূত্র ভুল লিখতেছি। ওকে, 2 টু দি পাওয়ার n - 2 ডিভাইড বাই কত, 2, তাহলে কত হয়, এখানে কাইরাল কার্বনের সংখ্যাও 2, তাহলে 2 - 2 ডিভাইড বাই 2, ঠিক আছে। তার মানে আলটিমেটলি 0, 2 টু দি পাওয়ার 0, আর কিছুর উপর পাওয়ার হিসেবে 0 থাকলে এটার মান কত আসে, 1। তার মানে মেসোযৌগ একটা পাইছি, এখানে মেসোযৌগ হচ্ছে একটা আছে, এ দেখ মেসোযৌগ একটা আছে কিনা দেখতো, মিলছে কিনা, মাঝখানে তখন দিলে এটা মেসোযৌগ। তার মানে এই ফুল স্ট্রাকচারটাকে আমরা বলতে পারি মেসোযৌগ। তার মানে মেসোযৌগ কি, মেসোযৌগ বলতে কি বোঝায়, তাকে অর্ধেক করলে অর্ধেক অংশ আরেক অর্ধেক অংশের প্রতিবিম্ব হলে সে একটা মেসোযৌগ। তার মানে এটা একটা মেসোযৌগ, এই পুরাটা মিলে। তা মিলছে কিনা দেখতো, আশা করি মিলছে। ঠিক আছে, এখন আমরা আর একটু প্র্যাকটিস করি। আরেকটা যৌগ নিলাম, আরেকটা যৌগ হচ্ছে যে এইচ, এইচ সি, সি ডবল এইচ, এইচ সি, সি ডবল এইচ, তারপর হচ্ছে যে এখানে দিতে পারি OH, এটা হচ্ছে CH3, ঠিক আছে। দেখতো এটা তো খালি যৌগ দেখা যাচ্ছে, এটা মেসোযৌগ না, মেসোযৌগ করতে হবে। এখানে তো কার্বনের চারপাশে চারটা ভিন্ন প্রতিস্থাপক, দুই সমান দুই ভাগে ভাগ করলে কখনো দুই অংশ সমান পাবি না, প্রতিবিম্ব তো ক্রিয়েট হওয়ার প্রশ্ন আসে না। তাহলে আমরা বলতে পারি যৌগটিতে মেসোযৌগ নাই, ঠিক আছে। আমরা বলতে পারি প্রথম কথা যৌগটিতে কি নাই, মেসোযৌগ নাই, যৌগটিতে মেসোযৌগ নেই। তারপর হচ্ছে যৌগটিতে মেসোযৌগ নেই, তারপর আমরা কি বলতে পারি, তারপর আমরা বলতে পারি যে n=1, কাইরাল কার্বন সংখ্যা, কাইরাল কার্বন সংখ্যা এখানে এখানে তো একটাই কার্বন আছে, আর তো নাইও, ঠিক আছে। কাইরাল কার্বন সংখ্যা বা n কত, 1, ঠিক আছে। তারপর আমরা বলতে পারি মেসোযৌগের সংখ্যা, মেসোযৌগের সংখ্যা তো শূন্য মানে 0, এটা তো বলতেই পারি। হ্যাঁ, তাহলে আমরা এখন কি জানি, আর মেসোযৌগ না থাকলে তখন ওর কয়টা সমান সম্ভব এটা আমরা কেমনে বের করি, তখন সূত্র বসাবো আমরা এটা, আলোক সমানুতা সমান 2n, ঠিক আছে। সুতরাং আলোক সমানুতা সংখ্যা মানে কয়টা সমান সম্ভব, আলোক সমানুতা সংখ্যা, সমানুতা সংখ্যা, সমানুতা সংখ্যা 2n, মানে n সমান কত, 1 না,
তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে দুইটা সম্ভব। কেমনে দুইটা সম্ভব আমি ইয়া সহ দেখাবো, এক্সাম্পল সহ। দাঁড়া দেখা, ওর ওর সমানও আরেকটাই সম্ভব, আর কোনো সম্ভব না। ঠিক আছে, ওর সমানও আরেকটা সম্ভব, সেটা হচ্ছে যে ওর সমানও হচ্ছে যে যদি ওই, হ্যাঁ, ওর সমান হচ্ছে যে জাস্ট ওএসটাকে এবার এই পাশে নিয়ে যাবো। ঠিক আছে, আর এটাকে এই পাশে নিলাম, আর এটা তার এখানে আছে সেটা হলো এইচ, আর এটা তো কি সিএস3, ওই যে ল্যাকটিক অ্যাসিড আর কি। ঠিক আছে, ডি ল্যাকটিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, ওএস একদিকে থাকলে কি ডি, ডান দিকে থাকলে ডি, বাম দিকে থাকলে এল। ওকে, তাহলে আলোক সমানুত সংখ্যা কেমনে নির্ণয় করতে হয় এগুলো আমরা বুঝতে পারছি আশা করি। হ্যাঁ, এখন আমরা কয়েকটি বুয়েটের প্রশ্ন সলভ করলে একটু কয়েকটা প্র্যাকটিস করি। আচ্ছা, এখানে প্রশ্ন কি বলছে, নিচের কোনটি সমানুনাই। আমাদেরকে প্রশ্ন কি বলছে, নিচের কোনটি সমানুনাই। হ্যাঁ, তো আমরা এটা কেমনে বুঝবো, দেখ এখানে যত কার্বন সংখ্যা আছে হাইড্রোজেন সংখ্যা তত আছে, যে 2 নাম্বারটা তো হচ্ছে ঠিক ততটা কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা, কারণ আণবিক সংখ্যা তো সেম থাকতে হবে, গাঠনিক সংখ্যা ভিন্ন হইতে পারে। ঠিক আছে, গাঠনিক সংখ্যা ভিন্নতার উপর আমরা কি বলছি, সমান উপর আসি, এটাও সেম। কিন্তু এটা দেখতো, এটা কি এই তিনটার সাথে সমান হবে, এই তিনটার কারোটার সাথে সমান হবে? হবে না, কারণ কেন, এই তিনটার কারোটার মধ্যে অক্সিজেন ছিল না। হ্যাঁ, এখানে 4 নাম্বার অপশনটা দেখ, একটা অক্সিজেন চলে আসছে, তো অক্সিজেন চলে আসলে এটা নিশ্চয়ই এই তিনটা কারোটারই অংশ না। ঠিক আছে, তার মানে এটা কি সমানও এটা না, তার মানে এটা সমানও না। ওই কালি কালি দেখা যায় না কেন, এটা সমানও না। ঠিক আছে, আনসার হবে এটা। তাহলে আমরা পরবর্তী পেজে যাই। বলছে আণবিক সংকেত এত, মানে C4H10 বিউটানল আর কি, বিউটানল দিয়ে গঠিত সকল সমাণু অ্যালকোহলের গাঠনিক সংকেত লেখো এবং এদের প্রত্যেকের শ্রেণীবিন্যাস উল্লেখ করো। আচ্ছা, এটা কেমনে সলভ করবো, এটা হচ্ছে সলিউশন। ঠিক আছে, ওকে, দেখতো বিউটানলের সংকেত কি, আমরা নর্মালি বিউটানলের সংকেত কি লিখবো। হ্যাঁ, আমরা নর্মালি লিখি বিউটানল সংকেত হচ্ছে যে CH3 CS2 CS2। আচ্ছা, আমি একটু ভেঙে ভেঙে লেখাই তাহলে তোদের শিখতে সহজ হবে। বিউট, বিউট মানে 4টা কার্বন থাকবে। ঠিক আছে, 2 3 4 বিউট। ঠিক আছে, এখন অবশ্যই এটা ক্লোজ করার জন্য এটা CH3 হবে, এটা CS2, এটাও CS2, আর এটাও কি CS2, এটা হবে OH। এটা হচ্ছে বিউটানলের সাধারণ সংকেত। ঠিক আছে, এখন এটাকে কিভাবে কিভাবে সমান করা যায়। হ্যাঁ, দেখতো আমি যদি ওয়েস্টটাকে এই পাশে লাগাই দিই তাহলে এটা সমানও বলতে পারবো? অবশ্যই পারবো না, কারণ ওয়েস্টটাকে এই পাশে লাগাইলে কাউন্টিংটা এদিক থেকে হবে, তখন কাউন্টিং এদিক থেকে হবে, এটা তো আর সমান হইল না, আলটিমেটলি নাম বিউটানলই আসবে। ঠিক আছে, এদিক থেকে ওয়েস্ট লাগানোর কারণে এটাকে 1 নম্বর কার্বন ধরলে এদিকে ওয়েস্ট লাগানোর কারণে এটাকে 1 নম্বর কার্বন ধরবো। হ্যাঁ, তো আলটিমেটলি নাম তো বিউটানল আসবে, বিউট ওয়ান অলই আসবে, ঠিক না? তাহলে এটা সমান হবে না। আরেকটা কাজ করতে পারি, ওয়েস্টটাকে এই 2 আর 3 এর মধ্যে যে কোনো একটা মাথায় লাগাই দিতে পারি। ঠিক আছে, তো লাগাই দিই CS3 CS, যেহেতু মাথা লাগাই দিচ্ছি তাহলে একটা এইচ কমে যাবে, ওয়েস CS2, আর এখানে হবে CS3। ঠিক আছে, এখন এটার কিন্তু একটা সমাণু, এটার একটা কি সমাণু পাইছি, গাঠনিক সমাণু পাইছি না? আর এই ধরনের সমাণুটাকে কি বলা হয়, অবস্থান সমাণু, কার্যকারী মূলকের অবস্থান সমাণু। ঠিক আছে, এরা কিন্তু পরস্পর সমান। এখন একটা জিনিস চিন্তা কর, এখন তুই বলতে পারো যে আচ্ছা ওয়েস্টটাকে, তার মানে এখানে এইটার উপর উড়ে দিলে আরেকটা সমানু পাবো না, আরেকটা সমানু কেন পাবি, তুই যদি এটার উপর উড়ে দিস দেখ তো এটার নাম কি হবে, এটার নাম আমরা কি জানি, কার্যকারীমূলক, যে দিক থেকে কাছে এদিক থেকে নাম্বারিং হয় 1 2 2 নাম্বারে করতেছে। আমি যদি ওয়েস্টটাকে এখানে লাগাই দিতাম তাহলে কার্যকারীমূলকটা এদিক থেকে কাছাকাছি পড়তো না, তাহলে এদিক থেকে কাছাকাছি বললে কত 1 2, তাহলে আলটিমেটলি কি যোগটার নাম চেঞ্জ হইতো, যোগটার নাম চেঞ্জ হইতো, তখন হয়তো বিউ টু অল। ঠিক আছে, তো এখান থেকেও লাগালে বিউ টুয়েলভ, এখান থেকে লাগালে বিউ টুয়েলভ, তার মানে আলটিমেটলি লাভ হচ্ছে না, তার মানে এটা সমানও, এটা একটা পসিবল, এটা একটা পসিবল সমান। ঠিক আছে, তার মানে এটা একটা পসিবল সমানও আছে। ঠিক আছে, দুইটা পাইলাম সমান, দেখি আরো সমানও পাই কিনা। হ্যাঁ, তার মানে কার্যকারী মূলকের অবস্থান চেঞ্জ করার মাধ্যমে একটা সমান পেয়েছি, এটা অবস্থান সমান শেষ। হ্যাঁ, এখন আরেকটা জিনিস চিন্তা করতো, এরকম একটা সমানু বানাতে পারি কিনা। CS3 CS3, এই যে CS2, এই যে এখানে তো CS2 তিনটা আছে, যে এখান থেকে যে কোনো একটাকে আমরা শিকলে শিকলে নিয়ে ফেলি, শিকলে নিয়ে ফেললে এটা মিথাইল মূলক হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা কি করতে পারি, যেমন আমরা একটা কার্বন আঁকতে পারি। হুম, কার্বন এঁকে এখানে CH3 লাগাইতে পারি,
তিনটা কার্বন অলরেডি হয়ে গেছে, এখানে CH3 লাগাই দিতে পারি আর এখানে OH লাগাই দিতে পারি, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু আরেক ধরনের সমান হয়ে গেছে, এরা সবাই সবার সমান হইতে হবে, তাহলে এটা কিন্তু আরেক ধরনের সমান হয়ে গেছে। তারপর 4 নাম্বার আমরা আরেকটা দিতে পারি। 4 নাম্বার দেখতো আমরা একটা কাজ করতে পারি কিনা, CH3 CH, এখান থেকে একটাকে নামাই দিলাম শিকলে, তাহলে এটা CH3 হয়ে যাবে। কারণ শিকলে নামাই দিলে তো ওর হাত ক্লোজ করার জন্য হাইড্রোজেন একটা অ্যাড করতে হবে, আর এখানে ব্যালেন্স করার জন্য এখান থেকে হাইড্রোজেন কমাই দিই, CH OH, এটা একটা পসিবল, আর কোনো পসিবল ওয়ে নাই সমানো, ঠিক আছে। এখন তুই বলতে পারো দাদা আপনি এগুলো কেমনে পাচ্ছেন যে সাথে সাথে, হ্যাঁ এগুলো প্র্যাকটিস করতে হবে। আর তুই যদি এই সেম জিনিসটা নিজের হাতে একবার প্র্যাকটিস কর, নিজেই বুঝবি আমি কেমনে করছি, ঠিক আছে। কারণ এর বাইরে আর সম্ভব না, ঠিক আছে। প্রথমে কি করছি, একটা নর্মাল যেটা আছে এটা, সেকেন্ডে কি করছে ওয়েস্টার সান চেঞ্জ করার ট্রাই করছে। আমি ওয়েস্টার সান চেঞ্জ করার সময় দেখছি যে এদিকে লাগাইলেও সেম যোগটা ক্রিয়েট হবে, নাম সেম থাকবে, এদিকে লাগাইলে একটা পাচ্ছি নতুন কিছু, আবার এদিকে লাগাইলে এটা এটার মতনই নাম হয়ে যাবে, তাহলে ওটার লাভ নেই, তার মানে এটা একটা সমান পাইছে। আর একটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা CH2 কে আমরা কি শিকল বানাবার ট্রাই করছি, ঠিক আছে, এটা একটা ট্রাই করলাম, আর বাকি সব সেম রাখছে। আরেকটা ট্রাই করলাম কি, আরেকটা ট্রাই করলাম যে এটাকে এবার কার্যকারীমূলকের চেঞ্জ আনার চেষ্টা করছে, এই কার্যকারীমূলকটাকে এই মাঝ বরাবর নিয়ে আসার ট্রাই করছে। কারণ মাঝ বরাবর নিয়ে আসলে কি হবে, মাঝ বরাবর নিয়ে আসলে এখানে হাইড্রোজেন সংখ্যা ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করলাম, তাহলে এই ছাড়া তো আর কোনো পসিবল হচ্ছে না। তার মানে আণবিক অ্যালকোহলের গাঠন সংখ্যা কি বলতাম, কয়টা সমান সম্ভব হয়েছে, 4টা সমান সম্ভব হয়েছে, ঠিক আছে। এটা সবাই সবার কি সমানো, সবাই সবার সমানো। এখন আমাদেরকে কি বলছে, এদের প্রত্যেকের শ্রেণীবিন্যাস উল্লেখ করো, শ্রেণীবিন্যাস উল্লেখ করো বলতে দেখতো এটা কত ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, না 1 ডিগ্রি অ্যালকোহল, কেন 1 ডিগ্রি অ্যালকোহল, কেন 1 ডিগ্রি অ্যালকোহল ভাইয়া, কারণ হইতেছে যে এই যে কার্যকারী মূলকটা যে একটা মাত্র কার্বনের সাথে যুক্ত, সরি কার্যকারী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটা একটা মাত্র কার্বনের সাথে যুক্ত, কারণ বাকিগুলো তো পরে, এগুলো তো এই কার্বন তার এই কার্বনের সাথে যুক্ত না, এই কার্বন এই কার্বনের সাথে যুক্ত না, এগুলো কিন্তু বুঝাই দিয়ে আসছি ভাইয়া, ঠিক আছে। তো এখন এগুলো প্রশ্ন করলে হবে না। হ্যাঁ, আবার এটা দেখতো এটা কত ডিগ্রি অ্যালকোহল, এটা কার্যকারী মূলকটা এই কার্বনের সাথে যুক্ত, আর এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত, আরেকটা কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, মোট দুইটা কার্বনের সাথে 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল। তারপর 3 নাম্বারটা দেখতো, 3 নাম্বারটা কি হচ্ছে, 3 নাম্বারটা হচ্ছে যে এটা তো দেখেই বোঝা যাচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, কার্যকারী মূলকটা এই কার্বনের সাথে যুক্ত, আবার এই কার্বনটা তিনটা কার্বনের সাথে যুক্ত, ঠিক আছে। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। আর পরেরটা কি হবে, পরেরটা হবে যে দেখ কার্যকারী মূলকটা শুধু এই কার্বনের সাথে যুক্ত, আর এই কার্বনটা শুধু এই কার্বনের সাথে যুক্ত, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এটা 1 ডিগ্রি অ্যালকোহলই হবে, 1 ডিগ্রি অ্যালকোহল, ওকে। এখন কথা হচ্ছে যে এটা তো বুঝলাম, সবই বুঝলাম, ইয়া কোথায়, কি বলে, এখন আমরা নেক্সট ইয়াতে যাই, নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম কি বলছে, বিউ 2 ইন ও 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড উভয়ের স্টেরিও সমানতা সম্ভব, ঠিক আছে। আচ্ছা স্টেরিও সমানতা বলতে আমরা কি বুঝি আগে এটা একটু রিক্যাপ করি, তারপর হচ্ছে পড়া সলভ করব। হ্যাঁ, আমরা স্টেরিও সমান বলতে কি বুঝাই, স্টেরিও সমান বলতে দুইটা প্রকার বুঝাই, একটা জ্যামিতিক সমান, একটা আলোক সমান, ঠিক না। স্টেরিও সমানতা বলতে দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে আলোক সমানতা। তো ওরা বলতে যাচ্ছে বিউ 2 ইন আর 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড দুইজনে কি করে স্টেরিও সমানতা দেখায়, তো দুইজনের যে জ্যামিতিক সমানতা দেখাইতে হবে কিংবা আলোক সমানতা দেখাইতে হবে না, হ্যাঁ যে কোনো একটা দেখালে হবে, হয় বিউ 2 ইন হয়তো জ্যামিতিক সমানতা দেখায় অথবা আলোক সমানতা দেখায়, যে কোনো একটা দেখালে ও স্টেরিও সমানতা দেখায়, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। আর 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিডও হয় জ্যামিতিক সমানতা দেখাবে নতুবা আলোক সমানতা দেখাবে, যে কোনো একটা দেখালেই ও স্টেরিও সমানতা দেখায়, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে কে কোনটা দেখায়, জ্যামিতিক সমানতা দেখায় নাকি আলোক সমানতা দেখায়। চল বিউ 2 ইন এটা দেখি, বিউ 2 ইন, ঠিক আছে, বিউ 2 ইন, বিউ 2 ইন এটা সাধারণ সংকেত কি হবে, প্রথম কথা 4টা কার্বন লিখে ফেলি, হ্যাঁ 2 ইন, তার মানে 2 নাম্বার কার্বন, এদিক থেকে কাউন্ট করলে এদিকেই পড়বে, এ নাম্বার কার্বন এদিক থেকে কাউন্ট করলে এদিক থেকেই পড়বে, তাহলে ডবল বন্ডটা এখানে হবে। আর এটা যেহেতু হাত ক্লোজ করতে হবে CH3, এটার হাত ক্লোজ করতে হবে CH3, তারপর হচ্ছে যে এদিকে আর ওর একটা হাইড্রোজেন আছে, ওর একটা হাইড্রোজেন আছে, তাহলে হাত ফিল আপ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে বিউ 2 ইন এর সংজ্ঞা।
তো এইটাকে আমরা কি এভাবে গাঠনিক সংখ্যা এভাবে লিখতে পারি না, সি ডবল বন্ড এগুলো শিখে দিয়ে আসছি, ঠিক আছে। হাইড্রোজেন হাইড্রোজেন CH3 CH3, তাহলে দেখি তো বোঝা যাচ্ছে সিস সমাণু হয়ে গেছে, সিস সমাণু হয়ে গেছে না, সিস সমাণু হয়ে গেছে না এটা, সিস সমাণু। আর সিস সমাণু হলে ট্রান্স সমাণু হবে না কেন? তাহলে বিউট টুইন কি দেখায়? বিউট টুইন দেখায় জ্যামিতিক সমাণু দেখায়, আর যে কোনো একটা দেখাইলেই হচ্ছে। জ্যামিতিক সমাণু দেখানো মানে স্টেরিও সমাণু দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা প্রমাণ হয়ে গেছে যে জ্যামিতিক সমরূপতা দেখায়। ওকে, জ্যামিতিক সমরূপতা কোনটা ছিল? সিস ট্রাস এগুলা, ঠিক আছে। এখন হচ্ছে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিডটা আমি অন্য কালার দিয়ে লিখতেছি। হুম, 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, এখন হচ্ছে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিডটা প্রমাণ করি। 2 হাইড্রোক্সি হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিডের সংজ্ঞা কি? সরি, সংকেত কি? 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, এগুলো সংকেত তো আশা করি এখন লিখতে পারার কথা। 2 হাইড্রোক্সি, তার 3টা কার্বন থাকবে। হ্যাঁ, 2 হাইড্রোক্সি তার মানে 2 নম্বরে কি ওএইচ আছে, ঠিক আছে। আর তো কিছু না, প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড যেহেতু বলতেছে তার মানে এই লাস্ট কার্বনটাকে আমরা সি ডাবল এইচ ধরতে পারি, কারণ কার্যকারী মূলকের মধ্যে কার্বন থাকলে ওইটা কাউন্টিং এ অংশগ্রহণ করে, ঠিক আছে। তাহলে প্রোপ হয়েছে। তো এখন আমরা হাত ক্লোজ করি, CH3 এটা গেল, CH2 CH2 কেন হবে, এটা CH হবে, ঠিক আছে। এই যে 4 হাত ফিল আপ হয়েছে, ঠিক আছে। তাহলে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত পাইছি, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করতো, এই কার্বনটার, এই কাইরাল কার্বনটা, এটা যে কাইরাল কার্বন, হ্যাঁ, এটা তো দেখে বোঝা যায় এটা কি কাইরাল কার্বন। আর কাইরাল কার্বন থাকা মানে কি? এটা আলোক সমরূপতা দেখাবে না, হ্যাঁ, আলোক সমরূপতা দেখাবে না। কাইরাল কার্বন আছে না, এটা কি কাইরাল কার্বন আছে। আর কাইরাল কার্বন থাকা মানে কি আলোক সমরূপতা দেখাবে, এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি কাইরাল কার্বন। আর কাইরাল কার্বন আছে মানে কি আলোক সমরূপতা আছে, ঠিক আছে। আর ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা কিন্তু তোর খুব ইয়া কি বলে চেনাকৃত একটা যৌগ, চেনাকৃত একটা যৌগ, এই যৌগটা দেখি বলতো কোনটা হবে। দেখো, কাইরাল কার্বনটাকে যদি আমরা এইভাবে লিখি, এইভাবে লিখি, সি সি ডবল এইচ ও এইচ এইচ CH3, এটা কি ল্যাকটিক অ্যাসিড না? তাহলে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড একটা ল্যাকটিক অ্যাসিডের উদাহরণ। ল্যাকটিক অ্যাসিড যে আলোক সমরূপতা দেখে সেটা আমরা জানি। তাহলে এই যৌগটা দেখাচ্ছে কি? এই যৌগটা দেখাচ্ছে আলোক সমরূপতা, আর এই যৌগটা দেখাচ্ছে জ্যামিতিক সমরূপতা। আর যেটাই দেখো দুইটা কিন্তু স্টেরিও সমরূপতার মধ্যে পড়তেছে। আর আর দুইটা যে উভয় দ্বারাই যে স্টেরিও সমরূপতা সম্ভব, এটা প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আনসার। তারপর আমরা এখন কয়েকটা ইম্পর্টেন্ট সংকেত পড়বো। আচ্ছা, ইম্পর্টেন্ট সংকেতগুলো আমি যে ক্লাসের ফাঁকে ফাঁকে কয়েকটা ইম্পর্টেন্ট সংকেত পড়ে ফেলি, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট সংকেতগুলা থেকে বুয়েটে মিনিমাম 20 নাম্বার আসে। বুয়েটে ইম্পর্টেন্ট সংকেত থেকে বুয়েটে মিনিমাম কত নাম্বার আসে? বুয়েটে মিনিমাম 20 নাম্বার আসে, 20 নাম্বার, ঠিক আছে, ইম্পর্টেন্ট সংকেত থেকে। তো আজকে কয়েকটি ইম্পর্টেন্ট সংকেত করি, ঠিক আছে। আজকে 4টে ইম্পর্টেন্ট সংকেত পড়বো। একটা হচ্ছে অ্যানিলিন ইয়েলো, এটা পড়বো অ্যানিলিন, অ্যানিলিন অ্যানিলিন ইয়েলো। হুম, দুই হচ্ছে যে বাটার ইয়েলো, বাটার ইয়েলো, বাটার ইয়েলো, ওকে। তারপর হচ্ছে তিনে পড়বো আমরা, আমি কিন্তু যেগুলো স্ট্রাকচার গুলো সেম সেম ওগুলাকে এক জায়গায় এক পৃষ্ঠা নিয়ে এসে এসে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এগুলো স্ট্রাকচার একটার সাথে একটা মিল পাবে, সামান্য একটু ব্যতিক্রম থাকবে, ঠিক আছে। বাটার ইয়েলো, তারপর হচ্ছে মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ আশা করি নামটা পড়ছো টাইট্রেশনে, ঠিক আছে, নির্দেশক মিথাইল অরেঞ্জ। তারপর হচ্ছে যে আরেকটা কি পড়ে, মিথাইল রেড, এটাও কিন্তু নির্দেশক, টাইট্রেশনে পড়ার কথা, ঠিক আছে, মিথাইল রেড। প্রথম কথা, সবার মধ্যে একটা মিল আছে দেখে ওদেরকে এক পৃষ্ঠায় আছে। সবার মধ্যে কি মিল আছে? সবার মধ্যে মিল আছে যে দুইটা শোয়ানো বেঞ্জিন আঁকবো। শোয়ানো মানে বেঞ্জিন দুইটা শুয়ে আছে। আর নর্মালি বেঞ্জিন যেটা আঁকি গুলো তো দাঁড়ানো বেঞ্জিন, ঠিক না? এই যে শোয়া বেঞ্জিন আঁকবো, এই যে শোয়া বেঞ্জিন, শোয়া বেঞ্জিন আঁকলাম, শোয়া বেঞ্জিন। এখন এই শোয়া বেঞ্জিনের মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে, এটার থেকে বের হবে নাইট্রোজেন, এটার থেকে বের হবে নাইট্রোজেন, ঠিক আছে। এই নাইট্রোজেন দুইটা আবার একে অপরকে ডবল বন্ধে প্রকাশ ইয়ে ধরে রাখবে। এই জিনিসটা সবার মধ্যে মিল থাকবে, ঠিক আছে। তো আমি কপি করে নিয়ে যাই,
কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট। ওকে, এই স্ট্রাকচার সবার মধ্যে সেম। এখন অ্যালানিন ইয়েলো কি হবে? অ্যালানিন ইয়েলোর জন্য জাস্ট এখানে একটা কি বললাম, আচ্ছা, অ্যানিলিন ইয়েলোর জন্য কি হবে? এখানে একটা অ্যামিনো লাগাই দিব, তাহলে এটা হয়ে যাবে অ্যানিলিন ইয়েলো। বাটার ইয়েলোর জন্য কি করতে হবে? বাটার ইয়েলোর জন্য এই পাশে এখানে একটা অ্যান লাগাবো, এখানে CH3 আর এখানে CH3, এটা হচ্ছে বাটার ইয়েলো। ঠিক আছে, বাটার ইয়েলো আর মিথাইল অরেঞ্জের সংকেত পুরাই সেম, এখানে অ্যান, এখানে CH3, এখানেও CH3। জাস্ট এটা মিথাইল অরেঞ্জ এই কারণে এখানে আবার এই পাশে একটা আরেকটা যৌগ অ্যাড থাকে, সেটা হচ্ছে SO3H, SO3H। ঠিক আছে, এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। আর মিথাইল রেড কি হবে? মিথাইল রেড হবে যে এটাও সেম ইয়ার মতন, বাটার ইয়েলোর মতন, অ্যান্ড এখানে CH3 আর এখানেও CH3। ঠিক আছে, শুধু পার্থক্য কোথায়? এই জায়গায় হচ্ছে একটা COOH লাগাই দিব, COOH লাগাই দিব, আর এটা হয়ে যাবে তখন মিথাইল রেড। তাহলে আজকের ক্লাস এতটুকুই। ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হবে।